নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে প্রত্যেক দিনের কাজ সহজ হবে। আমরা এই ধরনের প্যাকেট জাতীয় যে জিনিসগুলো বাজার থেকে নিয়ে আসি, অনেক সময় দেখা যায় নুন কিংবা গুঁড়ো দুধ এই জাতীয় জিনিসগুলো কিন্তু হাওয়া বাতাস লাগলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। গুঁড়ো দুধ জমাট বেঁধে যায় আর নুন কিন্তু গলতে শুরু করে। অনেক সময় কৌটোয় ঢালার পর কিন্তু প্যাকেটের মধ্যে থেকেই যায়। তাই এটাকে খোলা গার্ডার দিয়ে রাখলেও কিন্তু বেশি দিন ভালো থাকবে না। এখানে একটি কাগজ আপনারা নিয়ে নিন। এইভাবে কাটা জায়গাটায় কাগজ দিয়ে কভার করে নিন, ওপরে নিচে। তারপর আয়রনটাকে একটু গরম করে নিয়ে কাটা জায়গাটায় এইভাবে গরম আয়রন দিয়ে যদি আপনারা কিছু সময়ের জন্য একটু আয়রন করে নেন, দেখবেন আপনাদের জায়গাটা পুরোপুরি সিল হয়ে যাবে। আর কোনোভাবেই কিন্তু আপনাদের সেই জায়গা থেকে হাওয়া বাতাস ঢুকবে না, জিনিসটা অনেক দিন ভালো থাকবে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কৌটো কিন্তু থাকেই। দেখা যায় এই ধরনের পুরনো কৌটোগুলোকে আমরা অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না। এখানে আমি পুরনো একটি কৌটো আর নিয়ে নিয়েছি পুরনো একটি মোজা। এই ধরনের মোজাও কিন্তু থাকে যেগুলো ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তা কি করব, পুরনো মোজাটাকে এইভাবে আমি কৌটোর মধ্যে খুব ভালো করে দেখুন ঢুকিয়ে নিচ্ছি। এইভাবে কৌটোর মধ্যে আমাদের খুব ভালো করে এটাকে ঢুকে এইভাবে কভার মতো পরিয়ে নিতে হবে। দেখুন পুরনো যে কৌটোটা নষ্ট হয়ে গেছিলো, যেটা ঢাকনা ছিল না, আমরা ফেলে দিচ্ছিলাম, সেটাও আমাদের ইউজ হয়ে গেল, পুরনো মোজাটাও ইউজ হয়ে গেল। এটার মধ্যে আমরা আমাদের ছুরি, আমাদের চামচ, এমনকি রান্নাঘরের ছোট ছোট প্রয়োজনীয় জিনিসগুলো খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে রাখতে পারি। আর এইভাবে যদি আমরা গুছিয়ে রাখি, সহজে কিন্তু জিনিসগুলো আমাদের নষ্টও হবে না, আর যে জিনিসগুলো প্রয়োজন খুব সুন্দরভাবে গোছানো থাকবে। আমরা যে এই ধরনের ফোনের চার্জার ব্যবহার করি কম বেশি প্রত্যেকেই। অনেক সময় কি হয়, ফোনের চার্জারের দেখবেন অনেকের একটা পিন ওপরে থাকে, একটা পিন প্লেন থাকে। তাড়াহুড়োতে দেখা যায় আমরা ফোন চার্জ দিতে যাই, যে পিনটা উঁচুর দিকে রয়েছে সেই পিনটা নিচুতে ঢোকাই, নিচু পিনটা উঁচুর দিকে ঢোকাই। এতে কি হয়, আমাদের ফোনের চার্জারের জায়গাটা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এরকম কম বেশি অনেকের ক্ষেত্রেই কিন্তু হয়, আবার আমাদের ফোনের চার্জারের জায়গাটা ঠিক করতে লাগে। তাই ছোট্ট একটি কাজ করলে কিন্তু এই সমস্যাটা আপনারা খুব সহজেই সমাধান করে নিতে পারবেন বাড়িতে। যে সাইড প্লেন বা যে সাইড উঁচু রয়েছে, যে কোনো সাইডেই আমাদের বাড়িতে যে টিপ থাকে, আপনারা কি করবেন, একটি টিপ নিয়ে নিন, সেই সাইডে আপনারা টিপটাকে পরিয়ে দিন। টিপটা কী করবে, চিহ্নিত করবে যে এই সাইডটা প্লেন রয়েছে। এর ফলে তাড়াহুড়োতে দেখারও প্রয়োজন পড়বে না। যে সাইডের টিপ সেই সাইড অনুযায়ী আপনারা যদি ফোনে চার্জ করেন, তাহলে দেখবেন ফোনের চার্জারের যে জায়গাটা সেটা আর নষ্ট হবে না। আর তাড়াহুড়োতেও খুব সহজেই আপনারা ফোনটা কিন্তু চার্জ করতে পারবেন। ভালো লাগলে ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন আপনারাও। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ বন্ধুরা আটা। অনেক সময় হয় আমরা আটাতে হাত দিয়ে আটা মাখতে পারি না, হাত কেটে যায় বা হাতে চোট লাগে, বা আমরা অনেকেই গরম জল দিয়ে আটা মেখে রুটি তৈরি করি, আর গরম জল দিয়ে আটা মাখলে কিছু সময় অপেক্ষা করতে লাগে। তাই একটি চামচ নিয়ে নিন, চামচের সাহায্যে খুব সহজেই আটাটা মেখে নিতে পারবেন। আটা ঠান্ডা হওয়ার আগেই আপনাদের আটাটা মাখা হয়ে যাবে। আর এইভাবে যদি আপনারা আটাটা মাখেন, দেখবেন আপনাদের আটাটা যেমন সুন্দর মাখাও হবে, আটাতে হাত দেওয়ারও প্রয়োজন পড়বে না, আর কাজটিও কিন্তু আপনাদের খুব সহজ হয়ে যাবে। দেখুন গোল গোল ঘোরাতে ঘোরাতে এখানে এখনও আটাটা আমার গরম রয়েছে, আর কতটা সুন্দরভাবে আটাটা আমার মাখাও হয়ে গেছে। পাত্রের মধ্যে যে অতিরিক্ত আটাও লেগে নেই আমাদের। তাই ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। পেঁয়াজ আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি। অনেক সময় কি হয়, বাড়িতে হয়তো আমরা বড়রা কেউ নেই, ছোট বাচ্চারা রয়েছে। দেখা যায় ছোট বাচ্চারা নানা রকম ডিমের অমলেট, চাউমিন টাউমিন রান্না করে খায়। হাত দিয়ে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমাদের বাড়িতে যে আলু ম্যাশার থাকে, আমরা বাচ্চাদেরকে যদি বলি এই ধরনের একটি আলু ম্যাশার নিয়ে এইভাবে যদি পেঁয়াজ কাটে, যত ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে চায় তত ঝিরিঝিরি করেই কিন্তু পেঁয়াজটা কেটে নিতে পারে। কোনো রকম কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখুন আমি কিন্তু একেবারে ঝিরিঝিরি করে পেঁয়াজটা কেটে দেখাচ্ছি। আর এইভাবে যদি
পেঁয়াজ কাটা যায়, কোনোভাবেই হাত কাটবে না, এমনকি পেঁয়াজটাও খুব সহজেই ঝিরিঝিরি করে কেটে নেওয়া যাবে ছুরি বটি ছাড়াই। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চাবি। আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক পুরনো চাবি থাকে। দেখা যায় যে চাবিগুলোকে আমরা কোনো কাজেই ব্যবহার করি না, বেকার ভেবে আমরা ফেলে দিই যখন তালা নষ্ট হয়ে যায়। সেই চাবিগুলোকে ফেলে না দিয়ে এইভাবে আমি তিনটে চাবি নিয়েছি, আপনারা তিনটে চারটে চাবি নিয়ে নেবেন। চাবির মাঝখানে যে ছিদ্র থাকে, ছিদ্রটাকে কিন্তু একই জায়গায় রাখতে হবে। আর এইভাবে আমি আঠা লাগিয়ে চাবিগুলোকে একটির ওপর একটি রেখে দিচ্ছি, আর মাঝখানটায় কিন্তু আমি আঠা দিয়ে জোড়া দিয়ে কিছু সময় রেখে দেব। তাহলে কি হবে, আমাদের চাবিগুলো একটার সঙ্গে একটা চাবি জোড়া লেগে যাবে। দেখুন এইভাবে আমি এখানে বেশ কিছু সময়ের জন্য কিন্তু রেখে দিচ্ছি। কিছু সময় পর দেখবেন একেবারে লেগে গেছে চাবিগুলো। এবার এই চাবিগুলোকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি স্ট্যান্ড হিসাবে। হ্যাঁ বন্ধুরা, চাবিগুলো বেকার হিসাবে ফেলে না দিয়ে দেখুন কত সুন্দর একটি স্ট্যান্ড হয়ে যাবে। আমাদের বাড়িতে অনেক সময় আমরা মশা মারা ধূপকাঠি ধরাই, মশা মারা ধূপকাঠির সঙ্গে কিন্তু কোনো রকম স্ট্যান্ড দেয় না, বা নর্মাল ধূপকাঠি ধরুন। তা এই ধরনের ধূপকাঠিগুলো এখানে সেখানে ধরালে অনেক সময় আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই কোনো রকম আগুনও ধরবে না, খুব সুন্দরভাবে পুরোটা ধূপকাঠি জ্বলবে। এইভাবে দেখুন যে চাবিটা আমি রেডি করে নিয়েছি, চাবিটার মাঝখানে অলরেডি ছিদ্রই রয়েছে, ছিদ্রের মধ্যেই আমরা ধূপকাঠিটা খুব সহজেই দেখুন রাখতে পারছি, তাই না? ফেলে দেওয়া জিনিসটাই আমাদের এখানে কাজে লেগে যাচ্ছে। শুধু চাবি নয় বন্ধুরা, যে আমাদের বাড়িতে পুরনো যে তালা থাকে, ধরুন নষ্ট হয়ে গেছে, সেই তালাগুলোকেও কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারেন। তালার যে চাবির জায়গাটা, সেটাও আপনারা পুরনো তালাটাকে স্ট্যান্ড হিসাবে ইউজ করতে পারেন। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা হয়তো অনেক দিন বাড়ি থাকি না, বা অনেকটা পরিমাণ চাল আমরা এনে রেখে দিই। দেখা যায় অনেকটা পরিমাণ চাল আনলে চাল খুব খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু পোকা ধরে যায়। আর তাই আপনারা এই যে দেশলাইয়ের যে বক্স, যখন দেশলাই কাঠি শেষ হয়ে যায় ফেলে দিই, এই দেশলাইয়ের বক্সের দু সাইডে দেখবেন বারুদ থাকে, এই বারুদ কিন্তু পোকাকে আটকাতে সাহায্য করে। আর চাল যেহেতু আমরা ধুয়ে খাই, তাই এই দেশলাইয়ের বক্স আপনারা দিয়ে রেখে দিন। আমি গ্যারান্টি দিয়ে বলছি, চালের 6 থেকে 8 মাস কেন 1 বছর রেখে দিলেও চালের মধ্যে কোনো রকম পোকা ধরবে না, আপনাদের চাল একেবারে ফ্রেশ। আমাদের বাড়িতে এই ধরনের পলিথিনগুলো কিন্তু আসে। আমরা অনেক সময় দেখা যায় এই ধরনের পলিথিনগুলোকে বেকার ভাবি, আর বেকার ভেবে ডাস্টবিনে ফেলে দিই। তাই এই ধরনের পলিথিন দিয়েই আমরা খুব সুন্দর জিনিস তৈরি করে নিতে পারি, যেটা আমরা কিনতে গেলে বাজার থেকে অনেকটা টাকাই খরচা করতে হয়। আর বাড়িতেই ফেলে দেওয়া পলিথিন দিয়ে তৈরি হয়ে যাবে, টাকা পয়সা খরচ করতে লাগবে না। এখানে আমি একটি নিয়ে নিয়েছি কাঁচি, আর যে কোনো কালারের, আপনাদের বাড়িতে যে কোনো কালারের পলিথিন থাকবে সেটা দিয়েই বানাতে পারেন। এবার দেখুন এই কাঁচির সাহায্যে পলিথিনটাকে এইভাবে বড় করে আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এখানে আপনারা যতটা বড় করতে চান সেই হিসাবে স্কোয়ার শেপে কেটে নেবেন, অতিরিক্ত বড় করলে ভালো লাগবে না। এবার সাইডের যে জোড়াগুলো আছে সেগুলোকেও আমি কেটে নিয়েছি, আবারও এটাকে এইভাবে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। এটাকে এইভাবে ছোট ছোট করে ভাঁজ দিতে হবে। আর যে ভাঁজের যে জয়েন্টের জায়গাগুলো আছে সেটাকেও কি করব, এইভাবে দেখুন কাঁচির সাহায্যে আমি কেটে নিচ্ছি। দু সাইড থেকেই যে জয়েন্টগুলো আছে সেই জয়েন্টগুলোকে আমি কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিয়ে আগে প্রথমে নিতে হবে, তারপর আবারও একটি ভাঁজ দিয়ে দিচ্ছি, আবারও একটি কাঁচির সাহায্যে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে ভাঁজ দেওয়াতে পলিথিনের টুকরোগুলো কিন্তু অনেক হয়ে গেছে। দেখুন এবার আর ছোট ভাঁজ আমরা দেব না। এবার দেখুন কি করতে হবে, কতটা পারফেক্ট হয়ে গেছে পলিথিন, পুরো একদম স্কোয়ার শেপে। আমাদের না এইভাবে ফোল্ড করতে হবে, এই দেখুন ছোট ছোট করে ফোল্ড করে নিতে হবে, তাহলে এই সুন্দর ডিজাইনটি তৈরি হবে। তা ফোল্ড করার আগে আমাদের কি করতে হবে, পলিথিনটাকে এইভাবে আপনারা ভাঁজ করে নিন। তারপর কাঁচির সাহায্যে দু সাইডের কিছুটা অংশ এইভাবে কেটে দিন। দেখুন দু সাইডের, আমি এক সাইডের অংশ এইভাবে কিছুটা কেটে দিলাম, আবারও যে আরেক সাইডের থেকে এইভাবে কিছুটা কেটে নেব, তারপর আরেকটি ভাঁজ দিয়ে নেব, আরেকটি ভাঁজ দিয়ে আবারও কিছুটা অংশ এইভাবে আমাদের কেটে নিতে হবে। দু সাইডের কিছুটা কিছুটা অংশ এইভাবে আমি কেটে নিচ্ছি। এই দেখুন তাহলে একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কি করব, আমাদের পলিথিনটাকে ছোট ছোট করে, যে প্রথমেই দেখালাম ছোট ছোট করে ভাঁজ দিয়ে নিতে হবে, ঠিক এমনই করে ছোট ছোট করে পলিথিনটাকে এবার আমরা ভাঁজ দিয়ে নেব, এই যে এইভাবে।
এইভাবে ধরে নিতে হবে। আমাদের বাড়িতে যে লোহার তার থাকে না, লোহার তার আপনারা একটি নিয়ে নিন, যে কোনো ধরনের লোহার তার গুনা যেগুলোকে বলে সেগুলোকে আপনারা নিয়ে নেবেন। তারপর আমরা কি করব, এটাকে খুব ভালো করে আমরা এইভাবে পেঁচিয়ে নেব। খুব টাইট করে সুন্দর করে এটাকে আমাদের পেঁচিয়ে নিতে লাগবে। এই দেখুন, এটাকে এইভাবে আমি সুন্দর করে পেঁচিয়ে নিলাম, যাতে একদম টাইট হয়ে যায়, নড়াচড়া না করে। এইবার আমরা কি করব, এই যে এইভাবে পলিথিনের ইগুলো যেটা আছে, টুকরোগুলো একটা একটা করে পার্ট এবার আমরা খুলে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি আলাদা করে নিচ্ছি। সবগুলোকেই এইভাবে আমাদের আলাদা করে নিতে হবে, তাহলেই খুব সুন্দর একটি ফুল কিন্তু তৈরি হয়ে যাবে। এই দেখুন, সবগুলো অংশই আমি এইভাবে আলাদা করে নিলাম। তা কত সুন্দর একটি ফুল আমাদের তৈরি হয়ে গেল ফেলে দেওয়া পলিথিন দিয়ে, যে ফুলটা দেখতে খুবই ভালো লাগছে বন্ধুরা। এবার আমরা এটাকে কি করব, এই দেখুন সামান্য অংশ আমি আবারও পলিথিনের কেটে নিলাম। এই যে দেখুন, এইভাবে সামান্য পরিমাণ অংশ আমাদের কেটে নিতে হবে। সাইডের যে জোড়া অংশটা আছে, জোড়া অংশটাকেও এইভাবে আমি কেটে নিচ্ছি। তারপর যে আমাদের লোহার রড, মানে আমরা তারটা জড়িয়েছি, সেই লোহার তারটাকে কি করব, এইভাবে খুব ভালো করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এটাকে আপনারা এইভাবে পেঁচিয়ে নিন। এখানে আমি নর্মাল একটি ড্রয়িংয়ের পৃষ্ঠায় সবুজ কালার এইভাবে কালার করে নিয়েছি। তারপর পৃষ্ঠাটাকে আমি এইভাবে অর্ধেক করে ভাঁজ করে নিচ্ছি। আবারও একটি ভাঁজ করে নেব, মানে স্কোয়ার শেপে আমাদের এখানে ভাঁজ করতে হবে। তারপর আপনারা এইভাবে হাত দিয়ে একটু ডলে দিলেই রঙটা খুব ভালোভাবে দেখবেন পৃষ্ঠার সঙ্গে মিশে যাবে। এবার কি করব, এটাকে ত্রিভুজ আকৃতির মতো করে আমাদের একটি ভাঁজ দিয়ে নিতে লাগবে। এই যে আমি ত্রিভুজ আকৃতি করে আবারও একটি ভাঁজ এখানে দিয়ে নিলাম। আপনারা চাইলে এটাকে এঁকে নিয়ে কাটতে পারেন, বা নর্মাল আপনারা এটাকে এইভাবে একটু কেটে নিন। দেখুন আমারটা নয়, আপনারা সবার প্রথমে পেন্সিল দিয়ে একটুখানি ড্রয়িং করে নিন, তারপর কাটিংটা করতে পারবেন। এখানে এইভাবে কেটে নিলেই খুব সুন্দর একটি কিন্তু পাতার শেপ চলে আসবে। এই দেখুন, পুরো একটি পাতার শেপ আমরা দিয়ে নিলাম। এখানে আপনারা যতগুলো ফুল তৈরি করতে চান ততগুলোই পাতার শেপ, মানে পাতা রেডি করে নেবেন। এবার এই পাতাগুলো রেডি হয়ে গেছে। পাতাগুলোর মাঝখান থেকে কি করব, এইভাবে একটুখানি ভাঁজ দিয়ে নিচ্ছি। সবগুলো পাতাতেই এইভাবে একটু ভাঁজ দিয়ে নেব। পাতাগুলোকে যদি একটু আঁকা বাঁকা করতে চান, যে একটু পাতার মধ্যে একটু বাঁকা ভাব থাকবে, তাহলে এইভাবে পাতাগুলোকে একটু ভাঁজ করে দিলেই এই দেখুন সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে পাতাতে, দেখতেও ভালো লাগবে। আমরা যে ফুলটা রেডি করে নিয়েছিলাম, এই যে সেই ফুলের যে হ্যান্ডেলটা রয়েছে, সেই হ্যান্ডেলে এইভাবে পাতাগুলো আমাদের লাগাতে হবে। এখানে আপনারা চাইলে ব্লু গানের ইউজ করতে পারেন, কিংবা চাইলে সেলুটেপের সাহায্যেও পাতাগুলোকে লাগাতে পারেন। এখানে আমি পাতাগুলো লাগানোর জন্য সেলুটেপ ব্যবহার করব, যে নর্মাল সেলুটেপ হয়, কোনো কালারের নয়, ট্রান্সপারেন্ট যে সেলুটেপগুলো হয় সেগুলোকে ব্যবহার করব। আর এই দেখুন ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, সেলুটেপ লাগিয়ে দিয়েছি, বোঝাও যাচ্ছে না সেলুটেপ। আর এই দেখুন কত সুন্দর ফুল আমাদের তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারা যদি 7-8টা ফুল তৈরি করে ফুলদানিতে রেখে দেন, দেখবেন কতটা সুন্দর লাগবে ঘর। এমনকি অনলাইন থেকে, বাজার থেকে কেনার প্রয়োজন পড়বে না। এইভাবেই পলিথিন ফেলে না দিয়ে কিন্তু আপনারা সুন্দর সুন্দর জিনিস তৈরি করে নিতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। থাকবে রসুন, অনেক সময় আমরা প্রত্যেকেই খেয়ে থাকি রান্নায়। কি হয়, রসুন ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুন ছাড়াতে পারবেন। দুটো সহজ পদ্ধতি বলে দিচ্ছি। আমাদের বাড়িতে বাচ্চাদের যেই ধরনের কলগুলো থাকে, অনেক সময় দেখা যায় কলের হয়তো ধারটা চলে গেছে, বাচ্চারা ইউজ করে না, সেই ধরনের কল নিয়ে নেবেন। সেই ধরনের কল নিয়ে, মানে যে কলের যে মুখটা আছে, কাটার জায়গাটার মধ্যে রসুনটাকে ঢুকিয়ে এইভাবে হালকা করে ঘোরালেই দেখবেন রসুনের খোসাটা খুব সহজেই আলগা হয়ে যাবে। আর এইভাবে রসুনের খোসা আলগা হয়ে গেলে খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু রসুনের খোসা ছাড়ানো যায়, সময়ও কম লাগে। তাছাড়া আরও একটি পদ্ধতিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই পদ্ধতিতেও কিন্তু রসুনের খোসা দ্রুত ছাড়ানো যায়। ছুরি নিয়ে নিন, ছুরির সাহায্যে রসুনটাকে আপনারা এইভাবে লম্বালম্বিভাবে কেটে নিন, তারপর ছাড়াতে পারবেন। নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি।
অনেক সময় আমরা বাজার থেকে ছাড়ানো নারকেল কিনে নিয়ে আসি, কিন্তু ছাড়ানো নারকেল কিনে আনলেও দেখা যায় যে এই যে নারকেলের গায়ে কিন্তু এরকম খোসা লেগেই থাকে। আর নারকেলের গায়ে এই ধরনের খোসাগুলো যদি লেগে থাকে, আমরা যখন নারকেল কোড়াতে যাই, নারকেল কোড়ানোর মধ্যে কিন্তু এই খোসাগুলো পড়ে। যে কোনো রকম রেসিপি করলে ভালো লাগে না দেখতে, খেতেও ভালো লাগে না। আমাদের বাড়িতে অনেকেরই কিন্তু দা বা নারকেল ছাড়ানোর মেশিন থাকে না। এই ধরনের নেল কাটার প্রত্যেকের বাড়িতেই থাকে। নেল কাটার যে নোকটা আমরা শার্প করি, নোকটা ঘষি, সেই জায়গাটা খুলে নিন। সেই জায়গাটা খুলে নিয়ে এইভাবে যদি একটু ঘষেন নারকেলের ওপরে, দেখবেন খুব সহজেই কিন্তু আপনারা এই যে নারকেলের গায়ের ওপরের খোসাটা আছে সেই খোসাটাকে ছাড়িয়ে ফেলতে পারবেন। আর এইভাবে কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায়। দেখুন এখানে আমি কত সুন্দরভাবে ওপরটা খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে সাইডের অংশগুলোর খোসাগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু এইভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব। ভালো লাগলে আইডিয়াটি। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড় থাকে না, ছোট বাচ্চাদের যে এই ধরনের প্যান্টগুলো থাকে, অনেক সময় কি সমস্যা হয় জানেন? এই ধরনের প্যান্টগুলোতে দেখা যায় এই যে গার্ডার মানে দড়ি থাকে, গার্ডারের ভেতরে বাচ্চারা হয়তো টানাটানি করে আর দড়িটা এক সাইড ভেতরে ঢুকে যায়। আর আমাদের কি হয়, বারবার দেখা যায় দড়িটা মানে পরাতে লাগে। তাই বাচ্চাদেরকেও সবসময় বকাঝকা করা যায় না, বাচ্চাদের বা বড়দেরও আমাদের বেখেয়ালে হয়। একটি ছোট্ট কাজ করলে এইটা বারবার আর দড়ি পরানোর প্রয়োজন কিন্তু পড়বে না। আমাদের এখানে নিয়ে নিতে হবে সুচ সুতো। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সুচ সুতো। সুচ সুতো দিয়ে কি করব আমরা, এই যে পেছনের দিকের যে দড়ির অংশটা রয়েছে প্যান্টের গার্ডারের সঙ্গে কাপড়ের সঙ্গে দড়িটাকে এইভাবে আপনারা একটুখানি সেলাই করে দিন। ছোট ছোট ফোঁড় দেবেন, তাহলে বাইরে থেকে আর বোঝাও যাবে না। এই দেখুন এইভাবে আমি সেলাই করে দিচ্ছি, তাহলে দড়িটা পুরো আটকে থাকবে, যতই টানাটানি করা হোক না কেন আর কোনোভাবেই কিন্তু দড়ি ভেতরে ঢুকবে না। এমনকি আমাদেরও সমস্যা হবে না, বারবার যে দড়ি পরানোর একটা ঝামেলা থাকে সেই ঝামেলাও কিন্তু দূরে চলে যাবে। তাই এই টিপসটি আপনারা শুধু প্যান্টের নয়, সায়ার ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের মোজা থাকে, এখানে একটি পুরনো আমি মোজা নিয়ে নিয়েছি। যে কোনো এই ধরনের পুরনো একটি মোজা আপনারা নিয়ে নিন। এখানে আমি একটি চিরুনি নিয়ে নিয়েছি। এইভাবে দেখুন আমি মোজার মধ্যে চিরুনিটা পরিয়ে নিচ্ছি। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি যাতে আমাদের অনেক বড় সমস্যার সমাধান হতে পারে, চলুন তাহলে দেখে নিই। এটাকে আমি মোজাটাকে খুব ভালো করে ভিজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে প্রথমেও কিন্তু মোজাটাকে ভিজিয়ে নিয়ে তারপর চিরুনির মধ্যে পরাতে পারেন। আমাদের বাড়িতে যে মেজে থাকে না, দেখা যায় টাইলসের মেঝে, মার্বেল পাথরের মেঝে বা নর্মাল সিমেন্টের মেঝেতেও সিঁড়ির জায়গাগুলোতে এরকম দাগ হয়ে যায়, নোংরা জমে যায় সিঁড়ির জায়গাগুলোতে। আর এরকম দাগ হয়ে গেলে নর্মাল যখন আমরা ঘর মুছি, নর্মাল ঘর মোছার সময় কিন্তু এই কোণাগুলো সামান্য পরিমাণ আপনারা একটু হারপিক নিয়ে নিন। এই দেখুন আমি এই যে কোণাগুলোতে সামান্য একটু হারপিক দিয়ে দিচ্ছি, বেশি নয়, 1-2 ফোঁটা দিলেই কিন্তু হয়ে যাবে। তারপর কি করব, আমরা যে মোজাটা ভিজিয়ে নিয়েছিলাম মানে চিরুনি ঢুকিয়ে নিয়েছিলাম মোজাটাকে, সেই মোজাটা দিয়ে এইভাবে যদি আমরা একটু ঘষে নিতে পারি, তাহলেই কিন্তু খুব সহজেই আমাদের এই যে কোণার দিকে, বিটের দিকে বা সিঁড়িতে যে নোংরা জমে যায় না, যেটা নর্মাল ঘর মোছার সময় আমাদের পরিষ্কার হয় না, মানে ডললেও সেটা সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। এই দেখুন, আর যে দাগ পড়ে যায় সেই দাগটাও উঠে যাবে। আমি কিছু সময় এইভাবে একটু ঘষে নিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেল, দেখতে পাচ্ছেন? প্রত্যেক দিন করার প্রয়োজন নেই, মাঝে মাঝে যদি আপনারা এই টিপসটি পরিষ্কার করেন, আপনাদের ঘরের মেঝে দেখবেন একদম থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। আমরা কি করি, অনেক সময় দেখা যায় এইভাবে হাত দিয়ে ঘর মুছি। হাত দিয়ে ঘর মুছতে গেলে আমাদের অনেকেরই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা কিন্তু করেই এখনকার দিনে। কিন্তু সমস্যাটা কি হয়, অনেকের বাড়িতেই মফ থাকে না, তাই মফ কেনার কোনো রকম প্রয়োজন কিন্তু আপনাদের পড়বেই না। আমাদের বাড়িতে নর্মাল যে জলের বোতল থাকে, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, যে কোনো একটি বোতল এইভাবে কেটে নিন মাথার অংশটা, তারপরে যেটা দিয়ে ঘর মোছেন বোতলের ওপর সেটাকে রেখে নিন। এই ধরনের একটি বড় একটি লাঠি নিয়ে নিন। লাঠিটাকে আপনারা ঠিক এইভাবে ভেতরের দিকটা ঢুকিয়ে নিন বোতলের মধ্যে। এইভাবে যদি ঢোকান,
কোনোভাবেই কিন্তু লাঠিটা আর খুলবে না। এই দেখুন টাইট হয়ে আটকে গেছে একদম লাঠিটা। এবার আমরা এই লাঠির সাহায্যে কিন্তু খুব সহজেই আমাদের ঘর মুছে নিতে পারি। আর এইভাবে ঘর মুছলে আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণাও হবে না, এমনকি ঘরটাও খুব সুন্দর পরিষ্কার হবে। যেখানে আমাদের হাত পৌঁছায় না, এমনকি কষ্ট হয় মোছা, সেই জায়গাটায়ও আমরা সুন্দর করে মুছে নিতে পারবো। আলমারির তলা, বিশেষ করে বক্স খাটের তলা অনেক সময় অনেকটা দূরে আমাদের হাত যায়ও না, তা এইভাবে আপনারা খুব সহজেই ঘরটা মুছে নিতে পারবেন। ছোট ছোট আইডিয়া টিপসগুলি ভালো লাগলে ট্রাই করবেন। যখন মোছা হয়ে যাবে খুলে জল দিয়ে ধুয়ে আবার নেক্সট দিন ইউজ করতে হবে না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মোম। আমাদের বাড়িতে যে এই ধরনের মোমগুলো থাকে না, সে যে কোনো মোম আপনারা নিয়ে নিতে পারেন। এখানে একটি গ্রেটার নিয়ে নেবেন। বেশ কিছুটা মোম আমাদের এখানে এইভাবে গ্রেট করে নিতে হবে। একেবারে প্রাকৃতিকভাবে যদি আপনারা মশা তাড়াতে চান, যে কোনো রকম কেমিক্যালের ব্যবহার করবেন না, এই রেমেডিটি অবশ্যই তাহলে কিন্তু ট্রাই করে দেখবেন। বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাদের জন্য কিন্তু ভীষণ উপকার এই রেমেডিটি। আর মশা তো 100% চলে যাবে, কারণ যে জিনিস ব্যবহার করা হবে মশা তাড়ানোর জন্য ভীষণ ভালো। দেখুন এখানে আমি অনেকটা পরিমাণ মোম এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়ে নিলাম। এবার আমরা কি করব, এই যে মোমটাকে গ্রেট করে নিয়েছি, এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে মোমটাকে পুরোটাই ঢেলে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন পুরোটা মোমই ঢেলে দিয়ে দিতে হবে। এখানে আমি 2 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনও যে মানে গন্ধটা থাকে না, সেটা কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। রসুন প্রাকৃতিকভাবে মশা কিন্তু তাড়ায়। তা মিশ্রণটা আপনারা যদি বেশি পরিমাণেও তৈরি করে রেখে দিতে পারেন, রোজ রোজ যে তৈরি করতে হবে এমন কোনো কথা নয়। রসুনটা আমি নিয়ে নিয়েছি। এই মোমের মধ্যে রসুনটাকেও এইভাবে দেখুন গ্রেট করে দিয়ে দিচ্ছি। গ্রেট করে দিলে কি হবে, রসুনের গন্ধটা খুব ভালোভাবে মিশবে। এর জন্য গ্রেট করেই এখানে দেবেন, না হয় থেতো করে দেবেন। এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল। এই মোমের মধ্যে আমাদের এখানে 1 চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিতে হবে। আর খুব ভালো করে এই রসুন, সর্ষের তেল আর এই যে মোমটা দিয়েছি এটাকে মিশিয়ে নিতে হবে। এই দেখুন আমি অল্প পরিমাণ করে দেখাচ্ছি আপনাদের, আপনারা এইভাবে অনেকটা পরিমাণ মিশ্রণ তৈরি করে রেখে দিন। যেহেতু এখন শীতকাল শেষ হচ্ছে, মশার উৎপাত কিন্তু এখন খুব বেশি হবে, তাই যখনই মশা হবে তখনই এটা ব্যবহার করবেন। খুব ভালো করে এটাকে দেখুন মিশিয়ে নিতে হবে এইভাবে। এখানে আমি পাত্রটাকে বসিয়ে দিয়েছি ইন্ডাকশন ওভেনে, আপনারা গ্যাসেও এটা করতে পারেন। এটাকে একেবারে কিন্তু লো ফ্লেমে খুব ভালো করে এটাকে ফোটাতে হবে। যেহেতু এখানে মোম দেওয়া হয়েছে, যাতে মোমটা খুব ভালোভাবে গলে যায়। আর যেহেতু এখানে রসুন ব্যবহার করা হয়েছে, রসুনের গন্ধটাও যাতে খুব ভালোভাবে সব উপকরণের সঙ্গে মেশে, তাই আমাদের এখানে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করুন, যাতে মিশ্রণটা খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ একসঙ্গে মেশে। এই দেখুন রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবেই মানে ভাজা ভাজা হতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন। আর যখন এটা করবেন আপনারা দেখবেন রসুনের একটি গন্ধ বের হতেও শুরু হবে। এবার আমরা কি করব, এটাকে বন্ধ করে দেব। এর মধ্যে আবার আমাদের 1-2 জিনিস মেশাতে হবে। এখানে একদম লিকুইড হয়ে গেছে, মোম পুরোপুরি গলে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কর্পূর। কর্পূর একেবারে প্রাকৃতিক জিনিস, ঘরের নেগেটিভ এনার্জিও কিন্তু দূর করে, পজিটিভ এনার্জি ফিরিয়ে আনতে সাহায্য করে। আর কর্পূরের গন্ধটাও ভীষণ ভালো, কর্পূর মশা তাড়াতেও ভীষণ সাহায্য করে। কর্পূর দিয়েও খুব ভালো করে এটাকে আমরা এইভাবে মিশিয়ে নেব। খুব সুন্দর করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এই দেখুন
এবার এর মধ্যে আমরা কিছুটা পরিমাণ নিমের তেল দিয়ে দেব। আপনারা অনলাইনে বা যে কোনো মুদিখানা দোকানেও নিমের তেল পেয়ে যাবেন। নিমের তেল হাতের কাছে না থাকলে নিম পাতা যে আছে না, নিম পাতা বেটে তার একটু রস আপনারা দিয়ে দেবেন। নিমের তেল বা নিমের যে পাতার রস, এটা মশারা কিন্তু একেবারেই সহ্য করতে পারে না। নিমের তেলটা দিয়েও দেখুন খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। যেহেতু ঠান্ডা হয়ে গেছে তাই মোমটা কিন্তু জমাট বাঁধতে শুরু করেছে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে আবারও আমরা কি করব, 1 থেকে 2 মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। তাহলে কি হবে, এই যে নিমের তেল দিয়েছি, কর্পূর দিয়েছি, যাতে খুব ভালোভাবে মেশে, এর জন্য আবারও 1 থেকে 2 মিনিট খুব সুন্দর করে এটাকে এইভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে এটাকে আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি আবারও, সব উপকরণ যাতে সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। আর এটা যখন করবেন একেবারে লো ফ্লেমে করবেন, হাই ফ্লেমে কিন্তু করা যাবে না। আর জিনিসটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এর গন্ধটাও নষ্ট হয়ে যাবে। দেখুন ভালোভাবে মিশে গেছে। এবার আমি এটাকে নিয়ে নেব। পুরোপুরি মিশ্রণটা আমার এখানে রেডি হয়ে গেছে। আপনাদের বাড়িতে পুরনো কোনো স্টিলের পাত্র থাকে নিতে পারেন, বা মাটির এই ধরনের প্রদীপ থাকে সেটাও ব্যবহার করতে পারেন। আর মিশ্রণটা আপনারা বেশি পরিমাণে তৈরি করে রাখুন। এটা সহজে কিন্তু দেখবেন নষ্ট হবে না, অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন। বেশ কিছুটা তুলো নিয়ে নিয়েছি, তুলোটাকে এইভাবে সলতে মতো করে পাকিয়ে দিয়ে দিলাম। এবার যে বাকি মিশ্রণটা আছে সেটাকেও আমি একটি তুলো নিয়ে নেব, তুলো দিয়ে খুব ভালো করে লাগিয়ে নেব, যাতে এই সলতের মধ্যে পুরো মিশ্রণটাই লেগে থাকে। এটা আবার পরে আমরা ইউজ করতে পারবো। এইভাবে আপনারা রোজ রোজ করার দরকার নেই, একদিন একটু বেশি করে রাখবেন, 1-2 সপ্তাহ চলে যাবে, নষ্ট হয় না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন। ভ্যাসলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। সামান্য পরিমাণে একটু ভ্যাসলিন নিয়ে নেব, আর এইভাবে সলতের মধ্যে ভ্যাসলিনটা লাগিয়ে দেব। ভ্যাসলিন লাগাতে কি হবে, এই যে প্রদীপটা আছে এটা কিন্তু অনেকক্ষণ জ্বলতে থাকবে আর মশা তাড়াতেও সাহায্য করবে। যখন বাড়িতে মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, যেহেতু এতে কিন্তু কোনো রকম কেমিক্যাল দেখুন ব্যবহার করা হয়নি, তবু এটাই 100% গ্যারান্টি দিয়ে বলছি মশা কিন্তু বাড়ি থেকে চলে যাবে। যে জিনিস ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিস মশা তাড়ানোর জন্য কিন্তু ভীষণ ভালো। যখন বাড়িতে মশার উৎপাত হবে আপনারা কি করবেন, এটাকে জ্বালিয়ে নেবেন। এটাকে আমি এবার জ্বালিয়ে নিচ্ছি। এই প্রদীপটা যদি আপনারা জ্বালান, তারপর কি করতে হবে, প্রদীপটা আপনাদের পুরো ঘর বাড়িতে এইভাবে দেখাতে থাকবেন। প্রদীপটা যখন জ্বালাবেন, এই যে প্রদীপের ওপরে দেখবেন একটা শিখা উঠতে শুরু করেছে, এটাই কিন্তু কাজ দেবে আমাদের মশা তাড়ানোর জন্য। যখন আমাদের বাড়িতে মশার উৎপাত খুব বেড়ে যাবে আপনারা কি করবেন, এই ধরনের একটি প্রদীপ ধরিয়ে নিন, আর প্রদীপটাকে ধরিয়ে পুরো ঘর বাড়িতে সব জায়গায় দেখান। এই যে প্রদীপের শিখাটা উঠছে দেখবেন, এই শিখার মধ্যেই কিন্তু আপনারা কর্পূরের গন্ধ পাবেন, নিমের তেলের গন্ধ, যেটা একেবারেই প্রাকৃতিক। আর বাড়িতে যাতে ছোট বাচ্চা থাকে তাদের তো কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করাই উচিত নয়, এই ধরনের প্রাকৃতিক জিনিস ব্যবহার করবেন, দেখবেন বাচ্চাদেরও কোনো রকম কোনো ক্ষতি হবে না। আপনারা যে কোনো জায়গায় এটাকে জ্বালিয়ে এইভাবে কিছু সময়ের জন্য রেখে দিন। কিছু সময়ের জন্য রাখলেই দেখবেন পুরো ঘরের মধ্যে কর্পূরের গন্ধ, এমনকি সেই সঙ্গে নিমের তেলের গন্ধ পুরো ছড়িয়ে যাবে, রসুনের গন্ধ, যার কারণে মশা খুব দ্রুত তাড়াতাড়ি পালিয়ে যাবে। পুরো ঘরে এই মিশ্রণটা আপনারা দেখান, এই প্রদীপটা জ্বালান, জ্বালিয়ে আপনারা আধ ঘন্টা মতো রেখে দিন। তাহলে অবশ্যই আপনাদের বাড়ি থেকে মশা তাড়াতে বাধ্য হবে, মশা পালাতে। এই রেমেডিটি একবার ট্রাই করে একবার বাড়িতে আপনারা এই রেমেডিটি ট্রাই করে দেখুন, আশা করছি আপনারা 100% ভালো রেজাল্ট কিন্তু পাবেন। ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে আমার পাশে থাকবেন, ট্রাই করে দেখবেন। আপনারা কখনো মটরশুঁটি এই ধরনের একটি চুরির সাহায্যে ছাড়িয়ে দেখেছেন? অনেক সময় মটরশুঁটির খোসা ছাড়াতে অনেক সময় লাগে। আপনারা মটরশুঁটিটাকে ভিজিয়ে রাখুন, 10 মিনিট ভিজিয়ে রাখুন নর্মাল জলে। 10 মিনিট পর মটরশুঁটিগুলোকে তুলে এইভাবে এই পুরনো একটি চুড়ি নিয়ে নেবেন। এখানে কিন্তু প্লাস্টিকের চুড়ি নিতে হবে, কোনো রকম কাচের চুড়ি নয়, মেটেলের চুড়িও নিতে পারেন। চুড়ি দিয়ে এইভাবে হালকা একটু যদি টান দেন দেখবেন
খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারছেন। আর এইভাবে মটরশুঁটির খোসা ছাড়ালে সময়ও কম লাগে, নখ দিয়ে টানাটানিও করতে লাগে না, আর কাজটিও আপনাদের খুব সহজ হয়ে যাবে। দেখুন কতটা সহজ, সামনে থেকে একটু টান দিচ্ছে। অবশ্যই কিন্তু জলে ভিজিয়ে রাখতে হবে। আপনারা জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন মটরশুঁটির যে খোসার জায়গাটা আছে, যেখান থেকে ছাড়ানো হয়, সেই জায়গাটা অনেকটা আলগা আলগা হয়ে আসে, আর সহজেই এইভাবে মটরশুঁটির খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। মানে বলতে পারেন ঘন্টার কাজ আপনারা মিনিটেই শেষ করতে পারবেন। দেখুন কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি অল্প সময়ের মধ্যেই মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে আমরা দেখে নিই। আর আমার এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন। আপনাদের চেনা পরিচিতর সঙ্গেও এই টিপসগুলি শেয়ার করতে পারেন। আমরা অনেক সময় কোনো কিছু ভাজাভাজি করতে যাই, যারা নতুন গৃহিণী অনেক সময় বুঝতে পারি না যে তেলটা ঠিকঠাক মতো গরম হলো কি না। তাই সহজ একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব সহজেই বুঝে যাবেন যে আপনাদের তেলটা গরম হলো কি না। এর জন্য আপনারা যে কাজটি করবেন, দেখুন দেশলাই আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। দেশলাইয়ের যে কাঠিটা, বারুদের জায়গাটাকে আপনারা ভেঙে নিন, শুধু কাঠিটা তেলের মধ্যে দিয়ে দিন। দেখুন তেলের মধ্যে দিয়েছি, তেমন কিন্তু কোনো রকম বাবলস উঠছে না। এর ফলে বুঝতে হবে তেলটা তেমন গরম হয়নি। তাই কোনো কিছু ভাজাভাজি করার আগে আপনারা এই টিপসটি ফলো করবেন। আবারও দেখুন কাঠিটা আমি বারুদের অংশটা ভেঙে শুধু কাঠিটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এরপর দেখব তেলটা গরম হয়েছে কিনা। এই দেখুন, দেখতে পাচ্ছেন এখন কাঠির চারপাশে দেখুন একদম বাবলস মতো ফুলে উঠেছে, তেলটা ভালো গরম হয়েছে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো কন্টেনার থাকে, দেখা যায় কন্টেনারগুলো বেকার হয়ে গেছে, ঢাকনা নেই হয়তো। তো এখানে আমি একটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি। কাঁটা চামচটাকে সবার প্রথমে খুব ভালো করে এইভাবে গরম করে নিচ্ছি। তারপর এখানে আমি একটি কাঁটা চামচ দিয়ে গরম করে কন্টেনারের নিচে ছোট ছোট করে আমাদের এখানে অনেকগুলো ছিদ্র করে নিতে হবে। নিচটায় দেখুন ছোট ছোট করে, এখানে কিন্তু আমি একটি দুটি নয়, অনেকগুলো ছিদ্র করে নিলাম। এবার এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমাদের বাড়িতে যে সাবানের কৌটো থাকে, বিশেষ করে বাসন মাজার, আমরা একসঙ্গে সাবান, স্কচব্রাইট রেখে দিই, সাবান তাড়াতাড়ি গলে যায়, স্কচব্রাইটও নষ্ট হয়ে যায়। তো এই ধরনের কন্টেনারগুলোতে ছিদ্র করে নিয়েছি, এরকম ছিদ্র করে নেবেন। তারপর কি করতে হবে, আমাদের বাড়িতে যে এই ধরনের রাবার থাকে, গার্ডার এইভাবে কন্টেনারের মধ্যে আপনারা লাগিয়ে নিন। এই দেখুন এইভাবে একটি গার্ডার বা দুটো গার্ডার আপনারা লাগিয়ে নেবেন। এতে আপনাদের খরচাটা সাবানের অনেকটাই কমবে। এবার আমাদের কি করতে হবে, সাবানটাকে আমরা গার্ডারের ওপরে রাখবো, তাহলে সাবানটা কম গলবে, সাবানের জলটা খুব তাড়াতাড়ি পড়ে যাবে, সাবান শুকিয়ে যাবে। স্কচব্রাইটটা রাখবো, জলটা তাড়াতাড়ি ঝরে যাবে, আর স্কচব্রাইট তাড়াতাড়ি নষ্ট হবে না। ভালো লাগলে ট্রাই করে দেখবেন।